আমি ডক্টর শাশ্বতী দত্ত ইগনোর স্বয়ংপ্রভা লাইভ ক্লাসে আপনাদের সবাইকে আমি সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আজ BHIC 102 ইউনিট 15 এই বিষয় নিয়ে আমাদের আলোচনা অগ্রসর হবে। এই প্রসঙ্গে বলে রাখি যে এই BHIC 102 এই ইউনিট 15 হচ্ছে শেষ ইউনিট। এই ইউনিট 15-র মধ্য দিয়ে যে BHIC 102 যে বিস্তারিত আলোচনা আমরা করেছি ইউনিট 1 থেকে, তার পরিসমাপ্তি হবে। আবার একটা নতুন একটা বই আপনাদের শুরু করব BHIC 104 এর পরবর্তী পর্যায়ে। আগের দিন আমরা এই গ্রিস দেশ সম্পর্কে কিন্তু আলোচনা করেছিলাম এবং আলোচনা করতে গিয়ে তার ভৌগোলিক অবস্থান, কোন সময় থেকে এই আলোচনা প্রসারিত হয়েছিল ইউনিট 14-তে, সেই বিষয়টিও বলেছি। আনুমানিক 2000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 323 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই পরিসরেই আলোচনাটি কেন্দ্রীভূত হয়েছিল, কিন্তু তার বিষয়বস্তু ছিল ডেমোক্রেটিক পলিটি। আপনাদের মধ্যে হতে পারে মনে যে একই গ্রিস সম্পর্কে দুটো ইউনিটে ভাগ করার কি প্রয়োজন ঘটল। এর একটা বিজ্ঞান ভিত্তিক কিন্তু দৃষ্টিভঙ্গি রয়েছে। ইগনুতে যে পরিকাঠামো বা যে সিলেবাস যেভাবে তৈরি করা হয়, সেই তৈরি করতে গিয়ে যারা এই সিলেবাসটি তৈরি করেন তাদের মধ্যে কিন্তু একটা চাইল্ড সেন্ট্রিক একটা এডুকেশনের একটা প্রভাব, অর্থাৎ চাইল্ড মানে শুধু শিশু নয়, আমি এখানে ছাত্র ভিত্তিক যে তাদের যে সাইকোলজি, ছাত্রদের যে মনের উপলব্ধিকে তারা কিন্তু খুব ভালোভাবে অনুসরণ করেই কিন্তু এই ইউনিটগুলো ভাগ করেছে। একই সঙ্গে যদি রাজনীতি এবং সংস্কৃতিকে একটি ইউনিটে আলোচনা করা হতো, তবে আমরা কি দেখতাম না পলিটি অর্থাৎ রাজনীতিটাও যেন কিছুটা হলেও সেটা ইগনোরড হচ্ছে, অত বিশদ আলোচনা করা যাচ্ছে না, এবং সাংস্কৃতিক বিষয়গুলিও সেখানে সীমিত পরিসরে আলোচনা করতে হতো। অন্যথায় এত বিশাল তার পরিসর হতো যে সেটি ছাত্রছাত্রীদের পক্ষে ভীষণ ক্লান্তিদায়ক হতো। সেই কারণেই এই BHIC 102-তে যারা এই সিলেবাসটি তৈরি করেছেন তাদের উদ্দেশ্য আপনাদের ছাত্রছাত্রীদের মনে গ্রিসের রাজনীতি সম্পর্কেও বিশেষ জ্ঞানকে প্রথিত করা, পাশাপাশি আরেকটি ইউনিটে এই সাংস্কৃতিক ঐতিহ্যকে আলাদা ইউনিটে রেখে এই সংস্কৃতি বিষয়েও যাতে আপনাদের মনে একটা গভীর ধারণা তৈরি হয়, স্পষ্ট ধারণা তৈরি হয়, সেই কারণে তারা গ্রিক কালচারাল ট্রেডিশন এই নামে তারা ইউনিট 15টি তারা তৈরি করেছেন। এবং এই ইউনিট 15-এর এই আলোচনার যে এই যে হেডিং
গ্রিক কালচারাল ট্রেডিশনস বা গ্রিক সাংস্কৃতিক ঐতিহ্য, এর মধ্যে দিয়ে কিন্তু আপনাদের মধ্যে একটা আভাস আপনারা পাচ্ছেন যে এই ইউনিটে সম্পূর্ণভাবে সংস্কৃতি বিষয়ে নানান দৃষ্টিভঙ্গিকে তুলে ধরা হয়েছে। এই সংস্কৃতির মধ্যে স্থাপত্য, ভাস্কর্য, চিত্র কলা এবং তার সঙ্গে সংস্কৃতির সঙ্গে ধর্মের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। সেই ধর্ম বিষয়েও বিশদ আলোচনা করা হয়েছে, তার দেব দেবীদের কথা এবং পাশাপাশি সাহিত্য, সাহিত্য যে ইতিহাসকে কিভাবে আবর্তিত করে এবং কি গভীর তার প্রভাব, এবং এই সাহিত্যের সঙ্গে ঐতিহাসিক গ্রন্থ, এই প্রত্যেকটি বিষয়ে কিন্তু আপনারা সহজেই এই ইউনিটটি থেকে জ্ঞান আহরণ করতে পারবেন। আগের দিন আমরা যে কথাটি বলেছিলাম যে গ্রিসের ইতিহাস এক রৈখিক নয় এবং তার মধ্যে বিভিন্নতা আছে, বিভিন্ন নগর রাষ্ট্রে বিভিন্ন সময়ে বিভিন্ন কালচার গড়ে উঠেছে এবং রাজনৈতিক উত্থান পতনের সঙ্গেও এই কালচারের একটা ঘনিষ্ঠ সংযোগ ছিল। পাশাপাশি যে বিভিন্ন পর্যায় অর্থাৎ মিনোয়ান সংস্কৃতি, মাইসোনিয়ান সংস্কৃতি, অন্ধকার যুগ, আর্কেইক যুগ, ক্লাসিক্যাল যুগ, এই যে বিভিন্ন পর্যায়গুলি, এই বিভিন্ন পর্যায়ে সংস্কৃতি কিভাবে অগ্রসর হয়েছে বিস্তারিতভাবে সেই আলোচনা করা হয়েছে। পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে তাদের অর্থনৈতিক অবস্থা কিরকম ছিল, এই যে ভৌগোলিক অবস্থান, জল চারিদিকে একটা জলের একটা যে আবহ, যে জলের যে উপস্থিতি, সেই যে জলের উপস্থিতি অর্থাৎ এই ম্যারিন যে একটা সিস্টেম, সেইটা কি ম্যারিন ট্রেডকে অর্থাৎ জলপথে বাণিজ্যকে কতখানি প্রভাবিত করেছিল এবং সেই বাণিজ্য করে সেখানকার মানুষ কতখানি অর্থবান হয়েছিলেন। পাশাপাশি সেখানকার হস্তশিল্প প্রভৃতি বিভিন্ন আলোচনা, একটা বিভিন্নতা রয়েছে আলোচনার মধ্যে, কিন্তু সুন্দরভাবে প্রত্যেকটির সঙ্গে প্রত্যেকটির এমন ভাবে একটা সংযোগ তৈরি করা হয়েছে যে এটা পড়তে গিয়ে আপনাদের কখনো মনে হবে না যে কোনোটার সঙ্গে কোনোটা লিঙ্ক নেই, বরং আপনাদের মধ্যে এই ধারণাই হবে যে কিভাবে সংস্কৃতি ধাপে ধাপে উন্নত হয়েছে। তো এই মানচিত্রটি আমি আগের দিনও আমি তুলে ধরেছিলাম যে বিভিন্ন জায়গাগুলি যে আপনাদের দেখানোর জন্য, তার মধ্যে ক্রিট আছে, সাইপ্রাস আছে, ইজিয়ান দ্বীপপুঞ্জ আছে, অ্যাথেন্স, স্পার্টা, করিন্থ প্রভৃতি বিভিন্ন যে অঞ্চলগুলিকে কেন্দ্র করে এই একাধারে আগের ইউনিটে যে আলোচনা করা হয়েছে রাজনীতি, সেটিও যেমন গড়ে উঠেছে, পাশাপাশি এই সংস্কৃতিও এই ভৌগোলিক অবস্থানকে কেন্দ্র করেই কিন্তু সংস্কৃতি গড়ে উঠেছে। কারণ সংস্কৃতি ভূগোলের সঙ্গে একটা বিরাট একটা তার প্রভাব রয়েছে। এই যে আমাদের ভারতবর্ষে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, এই যে ভারতের সংস্কৃতির মধ্যে ডাইভার্সিটি, ইউনিটি, কিন্তু তার মধ্যেও আমরা ইউনিটি দেখি। এই একই ভারতবর্ষে একদিকে সেই দূরতিক্রম্য হিমালয়, আর
তিন দিকে যে সমুদ্র দ্বারা আমাদের ভারতবর্ষ সুরক্ষিত রয়েছে এবং তার কারণে কিন্তু এই ভূখণ্ড, এই ভৌগোলিক উপস্থিতি কিন্তু তার সংস্কৃতিকে সুদূর অতীত কাল থেকেই প্রভাবিত করেছে। ঠিক সেই রকম গ্রিসের সংস্কৃতিকেও প্রভাবিত করেছে তার এই ভৌগোলিক অবস্থান। এবং আমরা আগের ইউনিটেও দেখেছি যে উৎসের ক্ষেত্রে বিভিন্নতা, সেখানে একদিকে প্রত্নতাত্ত্বিক উৎস আছে, সাহিত্যিক উৎস ছিল এবং নানান রকম হস্ত শিল্প অর্থাৎ যে মৃৎশিল্প তার থেকেও অনেক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং খনন কার্যের এই দেশের বিভিন্ন প্রান্তে খনন কার্য থেকেও কিন্তু বিভিন্ন অনেক অনেক নতুন নতুন নিদর্শন যখনই আবিষ্কার হয়েছে তখনই একটা নতুন একটা দিগন্ত খুলে গেছে এই আলোচনার ক্ষেত্রে। কাজে স্থাপত্য, ভাস্কর্য, মৃৎপাত্র প্রভৃতি প্রত্নতাত্ত্বিক উপাদানের কিন্তু ইতিহাসের ক্ষেত্রে একটা বিরাট গুরুত্ব রয়েছে, বিশেষ করে তার সাংস্কৃতিক ইতিহাসের ক্ষেত্রে। কারণ এই যে নিদর্শনগুলোই কিন্তু আমাদের কাছে একটা প্রামাণ্য তথ্য যে সেখানকার মানুষ কি ধরনের সংস্কৃতির অন্তর্ভুক্ত ছিল, কি ধরনের অর্থনীতি তাদের মধ্যে বিকশিত হয়েছিল। পাশাপাশি যে কিছু আছে যে ঐতিহাসিক উপাদান, তো ঐতিহাসিক উপাদানের মধ্যে আমরা হোমারের ইলিয়াড ওডিসি, এই যে মহাকাব্য, যেমন আমাদের ভারতবর্ষেও এখন ঐতিহাসিক উপাদান হিসাবে রামায়ণ মহাভারত কিন্তু বিশেষভাবে গ্রাহ্য হয়েছে, তার থেকে আমরা একটা ইনডাইরেক্ট রেফারেন্স পাচ্ছি। সেরকমই হোমারের ইলিয়াড ওডিসি থেকেও কিন্তু সেই সময়ে মানুষের জীবনযাত্রা কেমন ছিল, তার যে রাজনৈতিক উপাদান, সেই রাজনৈতিক উপাদানের থেকেও কিন্তু আবার সংস্কৃতির কিছু উপাদান পাওয়া যাচ্ছে। অর্থাৎ রাজ পরিবারের নারী, রাজপুরুষ, তাদের পোশাক আশাক কেমন ছিল, তারা কি ধর্মের, তাদের কি চিন্তা চেতনা, সব কিছু কিন্তু ফুটে উঠেছে। এবং এই সময় সাহিত্যর পাশাপাশি আমরা বিভিন্ন দার্শনিক যে রচনাগুলি, দার্শনিক গ্রন্থ, নাটক প্রভৃতিও কিন্তু বিশেষভাবে এই সংস্কৃতি বিষয়ে জানতে সাহায্য করেছে। আর কি দেখুন আপনারা, লোকগাথা, লোকমুখে প্রচলিত কাহিনী, এই লোকগাথা, লোকমুখে প্রচলিত কাহিনীর যদিও যুক্তিভিত্তিক দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু হয়তো এটা সেরকম ভাবে ঐতিহাসিক উপাদান হিসাবে আমরা যদি চুলচেরা বিচার করি তাহলে হয়তো তাকে ঐতিহাসিক উপাদানের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবো না, কিন্তু অনায়াসেই সাহিত্যিক উপাদানের অন্তর্ভুক্ত করতে পারবো। কারণ এই লোকগাথার সঙ্গে সেখানকার মানুষের লৌকিক জীবনযাত্রা, তাদের ধর্ম বিশ্বাস প্রভৃতি জানা যায়। আমাদের হিন্দু যে মাইথোলজি, এই প্রত্যেক যে দেশে কিন্তু এই ধরনের মাইথোলজির একটা গুরুত্বপূর্ণ একটা অবস্থান রয়েছে। ঠিক আমাদের ভারতবর্ষেও যেরকম মাইথোলজি নানান ভাবে, এই যে রাজস্থানে যে বিভিন্ন মাইথোলজি, তাছাড়া ব্যালার্ডস, এই যে আমাদের রূপকথা, ঠাকুমার ঝুলি, ঠাকুরদার ঝুলি, এগুলো তো একটা মিথ, একটা অলিভ, এটা একটা মাইথোলজি। কিন্তু আমরা যদি সঠিকভাবে সেটাকে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব তার থেকে অনেক ঐতিহাসিক উপাদান বেরিয়ে আসছে। কিভাবে?
না সেই রূপকথার গল্পে যে রাজ্যটা, হয়তো সেই রাজ্যের অস্তিত্ব আমরা যদি ঐতিহাসিকরা হয়তো তার একটা প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের ফলে তার একটা কিন্তু উৎস তারা পেয়েছে। এই যে আমাদের ভারতবর্ষে যে স্বর্ণলঙ্কা বা এই আমাদের কৃষ্ণ, ভগবান কৃষ্ণ তার যে স্বর্ণ নির্মিত যে প্রাসাদ, সেই প্রাসাদের ধ্বংসস্তূপ নাকি সমুদ্রের তলদেশ থেকে পাওয়া গেছে। তাহলে এই যে একসময় যেগুলি মিথ থাকে বা লোকগাথা থাকে, ঐতিহাসিক আবিষ্কার বা খনন কার্যের ফলে দেখা যায় সেগুলি ইতিহাসকে আরো প্রাণবন্ত করে তুলেছে। সুতরাং কোনোটি উপেক্ষণীয় নয়। আর এই প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে আমরা আগের দিন যেটা বলেছি যে মিনওয়ান যুগ, এই যে আমি পর্যায়গুলো বললাম, সেখান থেকে আমরা কি পেয়েছি যে কিভাবে পর্যায়ক্রমে গ্রিসের উত্তরণ হয়েছে মিনওয়ান যুগ থেকে ক্লাসিক্যাল যুগ, ক্লাসিক্যাল যুগ অতিক্রম করে সাম্রাজ্যের যুগে যে প্রবেশ করেছিল গ্রিস, তার সভ্যতা ও সংস্কৃতি এবং ক্লাসিক্যাল যুগে কতখানি উন্নত হয়েছিল সেই সভ্যতা, সে বিষয়ে গভীর একটা বিশ্লেষণ কিন্তু আমরা এই প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে আমরা পাই। তো এই যে বিভিন্ন উপাদানের কথা বললাম, বিশেষ করে প্রত্নতাত্ত্বিক উপাদান, সেখান থেকে আমরা মিনওয়ান যুগের যে নগর পরিকল্পনা, নগর পরিকল্পনাও কিন্তু সংস্কৃতির একটা অঙ্গ, অর্থাৎ সেখানকার মানুষের জীবনযাত্রাটা কেমন ছিল, সেটা কি রুরাল ছিল অর্থাৎ গ্রামীণ সভ্যতা ছিল, নাকি সেটা আরবান সিভিলাইজেশন ছিল, নগর কেন্দ্রিক সভ্যতা ছিল, ইত্যাদি বিভিন্ন তথ্য কিন্তু এই সংস্কৃতিকে আরো ঋদ্ধ করে। তাহলে এইখান থেকে আমরা কি দেখছি যে প্রশস্ত সড়ক, বৃহৎ প্রাসাদ, ভাড়ার ঘর, অর্থাৎ যেখানে সমস্ত তার ভান্ডার ঘর, যেখানে আমরা যেরকম চাল ডাল এগুলো যেমন জমিয়ে রাখি তাকে আমরা ভাড়ার ঘর বলি, সিন্ধু সভ্যতা থেকেও কিন্তু এই ধরনের ভাড়ার ঘর পাওয়া গেছে, ভান্ডার গৃহ, সেখানেও প্রশস্ত সড়ক, সেখানেও একটা বাড়ির একটা গৃহাদির যে সেখানেও কিন্তু তার একটা অবস্থান আমরা লক্ষ্য করেছি। কাজে আমরা যদি একটা ইতিহাস পড়ার সময় আমরা যদি তখন পাশাপাশি আমাদের ভাবনার মধ্যে আসি, আরে এই একই ধরনের ব্যবস্থাও তো সিন্ধু সভ্যতাতেও ছিল, তাহলে আমরা কি দেখব যে আরবান সিভিলাইজেশন কিন্তু যেগুলো বিকশিত, যেগুলো উন্নত সভ্যতা, মোটামুটি ভাবে কিন্তু তার মধ্যে কতগুলো বেসিক, কতগুলো কমন যে এলিমেন্টস আছে সেগুলো কিন্তু দেখা যায়। এবং ক্রিটেও সেই একইভাবে তার অস্তিত্ব আছে। এবং নগর পরিকল্পনায় আমরা নগরে অবশ্যই ভাবে ধনীদেরও যেমন উপস্থিতি দেখি, দরিদ্রেরও উপস্থিতি দেখি। সেই যে নিদর্শনে ধনী দরিদ্রের গৃহের মধ্যে যে তারতম্য ছিল সেটা এই মিনওয়ান যুগের গ্রিক থেকে আমরা জানতে পারছি। এই দেখুন এক সময় এখানে সড়ক ছিল এবং প্রাসাদের ধ্বংসাবশেষ, সেগুলো আমরা এই দেখতে পাচ্ছি। এই বিরাট একটা যে প্রাসাদের ধ্বংসাবশেষ, এবং একটা প্রাসাদ নয়, অনেক প্রাসাদ ছড়ানো প্রসারিত গ্রাম, এগুলোর কথা আমরা যেটা পরবর্তীকালে আমরা মাইসোনিয়ানে দেখেছি, কিন্তু এখানে আমরা মেইনলি এখানে আরবান সভ্যতার কথাই আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই যে মিনওয়ান সভ্যতা, এই মিনওয়ান সভ্যতার মধ্যে যেহেতু এটা আরবান সিভিলাইজেশন, আমরা আরবান সংস্কৃতি দেখা যাচ্ছে যে বড় বড় প্রাসাদ, তার গাত্রে নানান রকম চিত্র, অর্থাৎ জল রঙে বিভিন্ন চিত্র অঙ্কিত করা ছিল, যে ফ্রেস্কো গুলো থেকে
পরবর্তী ব্রোঞ্জ যুগের দৈনন্দিন জীবনযাত্রা সম্পর্কে জানা যাচ্ছে। তবে একটা বিষয় উল্লেখ্য যে প্রধানত এই মিনওয়ান যুগের উচ্চ শ্রেণী অর্থাৎ এলিট পিপলের সংস্কৃতি সম্পর্কেই কিন্তু আমরা এখান থেকে জানতে পারছি। দরিদ্র মানুষের জীবনযাত্রা কেমন ছিল সেই সম্পর্কে কিন্তু একেবারে কিন্তু এই সব প্রত্নতাত্ত্বিক উপাদান কিন্তু সম্পূর্ণ নীরব, অর্থাৎ দরিদ্র মানুষের জীবন সম্পর্কে কোনো তথ্যই এখানে পাওয়া যায় না। দেখুন এই যে চিত্র, এই প্রত্যেকটি কিন্তু এখানে দেখা যাচ্ছে এলিট ক্লাসে যে নারীদের ছবি, এবং এখানে যে চিত্রটা দেখা যাচ্ছে সেটাও কিন্তু এই এলিট বা উচ্চ শ্রেণীর মানুষের জীবনযাত্রার সঙ্গে তাদের যে শ্রেণীর সঙ্গে একটা যোগ রয়েছে। এরপরে আসছে মাইসেনিয়ান যে সংস্কৃতি, সেটা কেমন ছিল, সেটাও কি মিনওয়ানের মতোই এরকম কেবলমাত্র নগর ভিত্তিক এবং উচ্চ শ্রেণীর মানুষের সংস্কৃতি ছিল? তা এটা সম্পর্কে জানা যায় সেই অঞ্চলে প্রাপ্ত কবর থেকে, যে গ্রেভ থেকে। আমরা অতীতেও যে সমস্ত ইউনিট গুলো পড়েছি সেখান থেকে আমরা কি জেনেছি, যে যখন সমাধিস্থ করা হতো তখন নানান রকম দ্রব্য সামগ্রী দিয়ে সমাধিস্থ করা হতো। সেই দ্রব্য সামগ্রী থেকে বোঝা যেত কোন সমাধিটি উচ্চ শ্রেণীর আর কোন সমাধিটি দরিদ্র শ্রেণীর। তো এখানেও সেই একই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। তবে এখানকার সমাধিগুলো কেমন ছিল একটু অদ্ভুত, মৌচাক আকৃতির। দেখুন মৌচাক আকৃতির সমাধি ছিল, এবং যা স্থাপত্যের একটা অনবদ্য নিদর্শন। আর তাছাড়া কি এখান থেকে দেখুন নানান রকম অলংকারের ছবি আমি দিয়েছি এবং আয়ুধের ছবি দিয়েছি। এই সংস্কৃতি থেকে স্বর্ণ নির্মিত অলংকার, রৌপ্য নির্মিত তরবারি, কুঠার, ছুরি প্রভৃতি এবং পাশাপাশি পাত্রের নিদর্শন পাওয়া গেছে। অর্থাৎ একই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা, সেখানে সেই সংস্কৃতির মধ্যে যোদ্ধৃ শ্রেণীর অস্তিত্ব, ধনশালী বিত্তশালী শ্রেণীর অস্তিত্ব দেখতে পাচ্ছি, যারা সোনার অলংকার, রূপোর অলংকার পরিধান করত। এটা কিন্তু দরিদ্র মানুষের পক্ষে সোনা রূপার অলংকার পরিধান করা সম্ভব না, এবং রৌপ্য নির্মিত তরবারি, কুঠার, ছুরি এগুলো কিন্তু দরিদ্র মানুষের ব্যবহারের বাইরে ছিল, তাদের আওতার বাইরে ছিল। তাছাড়া কি এই যে বৃহৎ যে প্রাসাদগুলি, এই প্রাসাদগুলি সারা সমগ্র মাইসেনিয়ান সংস্কৃতিতে ছড়িয়েছিল, এবং বলা হয় প্রায় 500টি গ্রামের এরিয়ার মধ্যে, মানে এখানে গ্রাম বলা হচ্ছে কিন্তু এটা একটা জনবহুল অঞ্চল বললে অত্যুক্তি হয় না, এবং সেখানে বড় বড় প্রাসাদের ধ্বংসাবশেষ আমরা দেখতে পাচ্ছি। দেখুন বড় বড় প্রাসাদের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। তার এখানে শুধু তার যে প্রাকারগুলি সেগুলোই আমরা দেখতে পাচ্ছি এখানে। এবং এর থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে সভ্যতা যে কি বিস্তীর্ণ অঞ্চলে বিকশিত হয়ে উঠেছিল, এবং পাশাপাশি এই মাইসেনিয়ান সংস্কৃতির অন্তর্ভুক্ত মানুষ তারা নৌ বাণিজ্য করে বিশেষভাবে অর্থশালী হয়েছিলেন, সেই কথাও আমরা জানতে পারছি। যে একটা ইমেজ দিয়েছি যে এইভাবে জাহাজে করে এই মাইসেনীয় সংস্কৃতির লোকেরা তারা দূর দূরান্তে ব্যবসা বাণিজ্য করতে যেত, এবং সেই সমস্ত বস্তু নিয়ে আসতো যেগুলো বিক্রি করে তারা আরো ধন তারা লাভ করত। আর এই যে যোদ্ধৃ শ্রেণীর অস্তিত্ব, যোদ্ধাদের অস্তিত্ব আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে আসছি আমরা আর্কাইভ যুগ ও ক্লাসিক্যাল যুগ, এবং এইখানে আমরা দেখছি এতক্ষণ আমরা ব্রোঞ্জের ব্যবহার দেখেছিলাম, সোনা রূপা প্রভৃতির ব্যবহার ছিল, কিন্তু
এখন ধীরে ধীরে আর্কেইক যুগ থেকে লৌহ যুগের সূচনা হয়েছিল গ্রিসে, এবং এর পাশাপাশি আগের দিন আমি বলেছিলাম লৌহের ব্যবহারের সঙ্গে সঙ্গে কিন্তু সভ্যতা আরো বিকশিত হয়েছিল, অনেক ইমারত তৈরি হয়েছিল, রাস্তাঘাট অনেক আরো উন্নত হয়েছিল, নগর পরিকল্পনা এবং এই যে জাহাজ নির্মাণ কৌশল আরো উন্নত হয়েছিল, কৃষি ব্যবস্থা উন্নত হয়েছিল। তো আয়ুধ নির্মাণ, অলংকার, উপকরণ নির্মাণের ক্ষেত্রেও কিন্তু প্রযুক্তিগত উৎকর্ষ আমরা দেখতে পেয়েছি। আরেকটি বিষয় আলোচনা করা জরুরি, সেটি হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু সমাজের এলিট ক্লাসের কথাই দেখেছি, কিন্তু লোহা যেই মুহূর্তে এলো সেটা সাধারণের পক্ষে সেটা ব্যবহার করা, তাকে ক্রয় করা সহজ হলো, তাই সেটা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল। এরপরে এই যে ধর্মের একটা বিরাট একটা ভূমিকা আছে, আমি আলোচনার প্রথমেই বলেছি যে সংস্কৃতির সঙ্গে ধর্মের ভূমিকা প্রত্যেক জায়গায়। আমাদের ভারতবর্ষেও এই যে আমরা যখন রামায়ণ মহাভারত পড়ছি, আমরা যখন বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে আলোচনা করছি, আমরা যখন সিন্ধু সভ্যতা এর পরবর্তী পর্যায়ে আমরা যখন বৈদিক সভ্যতা এই আলোচনা করেছি, তখনও আমরা দেখেছি রাজারাজরা কি ধরনের ধর্ম অনুসরণ করতেন, তাদের মুদ্রার মধ্যে ছবি, এবং আমরা দেখেছি কি করে সিন্ধু সভ্যতার মধ্যে কি করে মাদার যে কাল্টের পুজো হচ্ছে। তো গ্রিক পলিসিও এক একটা যে নগর রাষ্ট্রে তাদের নিজস্ব দেবদেবী ছিলেন এবং সেই দেবদেবীর পুজো তারা করতেন, তাদের পূজিত হতেন। এই দেবদেবীর মধ্যে আমরা সব থেকে আগে দেখব জিউস, প্রধান দেবতা ছিলেন আকাশ, মেঘ এবং বৃষ্টির দেবতা। এখানে আমাদের কি মনে হচ্ছে, আমাদের দেশে যে বৃষ্টির দেবতাকে, বৃষ্টির দেবতা বরুণ দেব, মানে অনেক কিন্তু মিল আছে, সাদৃশ্য আছে। আর কি প্রাকৃতিক যে অপর যে আরেকজন দেবতাকে জিউসের ভ্রাতা পোসেইডন, তিনি সমুদ্র দেবতা, ভূমিকম্পের দেবতা। আমাদের দেশেও কিন্তু এইরকম সমুদ্র দেব আছেন। তো এই যে এখানে একটা চার্ট আমি তুলে ধরেছি, বিভিন্ন দেবদেবী তারা কে, কোন বিষয়টি, কোন বিষয় তারা কনসার্ন। যেমন এখানে আমরা জিউসকে আমরা বলছি স্কাই এবং থান্ডারের দেবতা, এখানে দেখাচ্ছে বজ্রের দেবতা, আমাদের যেমন দেবরাজ ইন্দ্র বজ্রের দেবতা। ঠিক অ্যাপোলো, অ্যাপোলো হচ্ছে সূর্যের দেবতা এবং তিনি সঙ্গীতের দেবতা, প্লাস এবং যদি কোনো রোগ হয় সেই রোগ উপশমেরও তিনি দেবতা। তাহলে এখানে আমাদের ক্ষেত্রে আমরা কি দেখছি যে সূর্য দেবতা আলাদা, সঙ্গীতের দেবতা আলাদা, কিন্তু এখানে অ্যাপোলোর যে কর্মক্ষেত্র অনেকটা বিস্তৃত। এই জিউসের ভ্রাতা ছিলেন, আরেক ভ্রাতা ছিলেন হাদেস, তিনি ছিলেন পাতালের দেবতা। আর এই পাণ্ডিত্য সঙ্গীতের দেবতা যেটা বললাম অ্যাপোলো, আর যুদ্ধের দেবতা কে ছিলেন অ্যানেস। আর পবন, আমাদের যে পবন দেবতা পবন, সেই যখন খুব ঝড় হয় তিনি পবন দেব, দুষ্ট বলে আমরা বলি, এখানে হচ্ছে ডাইনোসিয়াস হচ্ছে সেই পবন দেবতা অর্থাৎ ঝড়ের দেবতা। আর গ্রিসে অনেক দেবীর উল্লেখ রয়েছে কিন্তু, যেমন যুদ্ধের দেবী অ্যাথেনা, অ্যাপোলোর ভগিনী দেবী আর্টেমিস, তিনি হচ্ছেন আর্টেমিস, এবং আয়ানা, আয়ানা হচ্ছেন উর্বরতা ও প্রেমের দেবী। আর কি দেবতা অ্যানেসের পত্নী আফ্রোডিতে, উর্বরতার দেবী ডেমেটার। আর এই যে দেব, অর্থাৎ আমরা দেখছি যে গ্রিকরা একই সঙ্গে দেবতা এবং দেবী সবার প্রতি কিন্তু তারা সমানভাবে গুরুত্ব দিয়েছিলেন। কিন্তু আমরা যদি সিন্ধু সভ্যতায় যাই সেখানে দেবী কাল্টের গুরুত্ব, আমরা যদি পূর্ববর্তী বৈদিকে যাই সেখানে দেবতাদের গুরুত্ব। তো কিন্তু এখানে দেখছি একটা অদ্ভুত সহাবস্থান রয়েছে, আর কিছু রহস্যময় দেবতা যাদের সঙ্গে ম্যাজিক, ভূত প্রেত প্রভৃতির একটা সম্বন্ধ রয়েছে।
যেটা সব দেশেরই লৌকিক দেবদেবীর মধ্যে কিন্তু এই বিষয়টির গুরুত্ব থাকে। সব দেশেই এই ধরনের লৌকিক দেবদেবী থাকে। যেমন আমাদের দেশে যে দেবী কালী, এই কালীর কিন্তু অনেক রকম রূপ আছে। তার মধ্যে কালীর কিছু কিছু রূপকে কিন্তু সেটি রহস্যাবৃত এবং সেইটি যারা তন্ত্র সাধনা করে তারা কিন্তু সেই রূপের পূজারী। ছিন্নমস্তা, এইটি কিন্তু তার একটা অন্য একটা রূপ। তো ঠিক গ্রিসেও আমরা সেরকম দেখতে পাচ্ছি এই রহস্যময় দেবতাদের মধ্যে হেরাক্লেস, স্পার্টার হাইয়াকিনথাস তাদের নাম উল্লেখযোগ্য। যে এখানেও দেখুন আমি তাদের একটা ছবি তুলে ধরেছি যে কত রকমের দেবদেবী আছে গ্রিসে। এবং এখানে দেখুন অ্যাপোলো আর জিউসের মুখ ছবি আলাদা করে দিয়েছি। আরেকটা বিষয় হচ্ছে সেখানে সর্পদেবী যিনি ক্রিটে সব থেকে বেশি পূজিতা হতেন। এই যে আমাদের বিশ্বকর্মা পুজো গেল, এইটার কিন্তু আরেকটা দিক আছে। এই যে সংক্রান্তি, যে ভাদ্র মাসের সংক্রান্তি গেল, সেখানে অনেকে তারা সর্পদেবীর পূজা করে। অনেক আমাদের হিন্দুদের মধ্যে অনেকে সর্পদেবীর পূজা করেন। তো এই যে আমরা দেখেছি মনসা মঙ্গল কাব্যে এই সর্পদেবীর অভিশাপে চাঁদ সদাগরের কি যে বিপর্যয় নেমে এসেছিল, সেই রকম এই সর্পদেবী হচ্ছে শুভ অশুভের দেবী। আর কি ষাঁড়ের শিঙের কিন্তু একটা গুরুত্ব রয়েছে। আপনারা দেখুন আমরা যদি বেনারসে যখন যাই তখন আমরা কি দেখি, ষাঁড় ঘুরে বেড়াচ্ছে ষণ্ড। তাহলে গ্রিসেও কিন্তু একইভাবে ষাঁড়ের গুরুত্ব ছিল। তো আমরা যখন কোনো পিতৃপুরুষের যখন আমরা শ্রাদ্ধানুষ্ঠান করি তখনও সেখানেও কিন্তু ছোট যে ষাঁড়ের যে ছোট যে বাচ্চা সেটিকে দেওয়ার একটা রীতি আমাদের হিন্দুদের মধ্যে রয়েছে। আর একইভাবে অন্যান্য সংস্কৃতিতে যেমন নরবলি হয়, সেখানেও সেই নরবলির একটা উল্লেখ আমরা দেখতে পাচ্ছি। আর এরপরে আসছি অন্ধকার যুগ, আর্কাইক ও ক্লাসিক্যাল যুগে। এখানে আমরা কি কি পরিবর্তন দেখতে পাচ্ছি, যে বৃহৎ আকার মন্দির তৈরি হচ্ছে, সংস্কৃতি বিষয়ক ধর্ম বিষয়ক আচার অনুষ্ঠান আরো বিস্তৃত হচ্ছে, বলিদান হচ্ছে, যেটা আমরা বৈদিক যুগে আমাদের ভারতবর্ষে দেখেছি বেদিতে বলিদান হচ্ছে। এবং আমরা এখনো আমরা দেখি যে বিভিন্ন যে পুজো উপলক্ষে যে বলি হয়, ছাগ বলি হয়, মোষ বলি হয়, তা সেখানে যারা বলি দেয় নট নেসেসারিলি তারা পুরোহিতই বলি দেয়, বলিদানের জন্য এক্সপার্ট কিছু ব্যক্তি আছেন। তো সেই একই অবস্থায় কিন্তু গ্রিসে দেখতে পাচ্ছি। আর এই বলিদান যে বেদিগুলিতে হতো, এই প্রত্যেকটির বেদিতে যে বলিদান হতো বিশেষ বিশেষ দেবতার নামে উৎসর্গ করা থাকতো। যেমন কালীঘাটে যখন ছাগ বলি হয় তখন কি, তখন কালীঘাটের কালীর উদ্দেশ্যে বলিদান করা হয়। তো এই মন্দিরগুলি প্রথম দিকে কাঠের তৈরি ছিল, পরবর্তীকালে তা পাথরের তৈরি হয়। আর একটা আয়তাকৃতি ছিল মন্দিরের ছাদগুলো, আর চারিদিকে লম্বা লম্বা থাম ছিল। কিন্তু মন্দিরে একজন মাত্র দেবতার মূর্তি থাকতো। এখন অনেক জায়গা যেমন অনেক মূর্তি দেখা যায়, কিন্তু একটি বিশিষ্ট, তবে আমাদের হিন্দুদের মধ্যেও যেমন কালীঘাটের একটাই কালী, তবে তার আশেপাশে কালী মূর্তির আশেপাশে অনেক ছোট ছোট মন্দির, সেখানে আমরা শিবের লিঙ্গ দেখছি, বা আরো অনেক, বা জগন্নাথ মন্দিরেও আমরা দেখেছি মেন ক্যাম্পাসের মধ্যে আরো অনেক ছোট ছোট মন্দির, সেখানে গণেশের মূর্তি, মা বিমলার মূর্তি এবং অনেক কিছু আছে। তো একটা প্রশস্ত একটা প্রাঙ্গণ থাকতো, সেখানে ভক্তদের সমাগম হতো। এই যে দেখুন কত বড় বড় কলম থাকতো এই মন্দিরের ধ্বংসাবশেষে আমরা দেখতে পাচ্ছি। আর একটা নির্দিষ্ট সময় এই অনুষ্ঠান হতো। এখনো আমাদের স্নান যাত্রার সময়, আমাদের যেরকম দোলের সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হয়, বাসন্তী পুজোর সময়, অন্নপূর্ণা পুজোর সময় আমাদের
বেনারসের যে বিশেষ অনুষ্ঠান হয় সেখানেও একই হতো। প্রচুর মানুষ সেখানে সমবেত হতো এবং উৎসবে পরিণত হতো, যেটা আমাদের শারদীয়া উৎসব খুব শিগগিরই আসছে, 1 তারিখ থেকে পুজো করছে, ঠিক সেখানেও সে উৎসব, এখানে ধর্মের থেকে যে মানুষ, এটা একটা সোশ্যাল অনুষ্ঠানে পরিণত হতো এবং যে দেবতার মন্দির যে নগরে থাকতো তাকে কেন্দ্র করে উৎসব হতো। যেমন ডেলফিতে অ্যাপোলোর উদ্দেশ্যে উৎসব, অলিম্পিয়াতে জিউসের উদ্দেশ্যে অনুষ্ঠান। আর এই অ্যাপোলো মন্দিরে ওদের মধ্যে একটা ধারণা ছিল যে দৈববাণী হয়, যে ওরাকল, একটা দৈববাণী হয়, ওরাকল অফ ডেলফি। তা সেই দৈববাণী শোনার জন্য গ্রিকরা সেই প্রাঙ্গণে সমবেত হতেন। তাহলে এই যে দৈববাণী, এর সঙ্গে একটা অলিকত্ব, কল্পকাহিনী বা আরো বিভিন্ন কিছু মিশে রয়েছে, যেটা সব জায়গাতেই থাকে। তো এর ঐতিহাসিক, আমি একটু আগেই বলেছি, ঐতিহাসিক গুরুত্ব না থাকলেও সামাজিক মূল্যবোধ, মানসিকতা সবকিছুই কিন্তু এর সঙ্গে জড়িত। তা এই প্রসঙ্গে আমরা হোমারের কাব্য ডেলফির দৈববাণী, দেবতা অ্যাপোলো সম্পর্কিত বিভিন্ন কাহিনী, এই যে আমাদের মহাভারতের শেষ পর্যায়ে মহাপ্রস্থানের পথে যে ধর্মরাজ, তিনি কুকুরের সারমেয় ছদ্মবেশে তিনি চললেন যুধিষ্ঠিরের সঙ্গে। তা এগুলো মিথ, কিন্তু যে একটা ন্যায় নীতি অনুসরণ করলে জীবনটা কিরম হতে পারে, কতখানি ভালো হতে পারে, থেকে অনেক কিছু জানা যায়। এরপরেই আসছি আমরা লিটারেচারের ক্ষেত্রে। আমরা দেখছি যে গ্রিসে যে গীতি কবিতার উন্নতি হয়েছিল, সেখানে পিন্ডার বলে একজন গীতিকারের নাম পাচ্ছি। প্রায় অসংখ্য কবিতার মধ্যে 45টি মাত্র উদ্ধার হয়েছে। এছাড়া হোমারের ইলিয়াড ওডিসি আছে, আর ছিলেন হেসিয়াডাস সেফো। এই হেসিয়াডের রচনা থেকে সাধারণ মানুষের জীবনযাত্রা ফুটে উঠেছে। সেফোর কবিতার অপূর্ব ছন্দ অলঙ্কার আজও মানুষকে মুগ্ধ করে। গ্রিসে যে এপিক কাব্য, সেই এপিক, যেমন ইলিয়াড ওডিসি, এই ইলিয়াড ওডিসি থেকে বিভিন্ন নাটকের জন্ম হয়েছিল। এই আমরা দেখতে পেয়েছি যে গ্রিসে বিয়োগান্ত, হাস্য রসাত্মক বিভিন্ন নাটক অনুষ্ঠিত হতো এবং সাধারণভাবে কোনো দেবতার মন্দিরের প্রাঙ্গণে এই নাটক অনুষ্ঠিত হতো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ইরেট্রিয়া, ডেলফি প্রভৃতি স্থানে যে দেবতার মন্দির ছিল, সেখানে এক একটি নাট্য শাখা সেই নাটক মঞ্চস্থ করত এবং বিশাল আকৃতির রঙিন মঞ্চ সেখানে অনুষ্ঠিত, সেখানে ছিল। আর এই নাটকের বিষয়বস্তু কি, যে দেব দেবীর সঙ্গে মানুষের সংঘর্ষ এবং অদৃষ্ট তার একটা বিরাট একটা ভূমিকা রয়েছে। এই যে একটু আগে বললাম মনসা মঙ্গল কাব্যে মা যে মনসার যে রোষ দৃষ্টিতে পড়ার জন্য কি হয়েছিল, যে যে সদাগর, চাঁদ সদাগর, তার সত্যি কি চাঁদ সদাগর ছিলেন তার কোনো বিষয় আমরা জানি না, কিন্তু এই যে মানুষের সঙ্গে সংঘর্ষ, অর্থাৎ চাঁদ সদাগর যতক্ষণ না পুজো করবেন ততক্ষণ মা মনসার পুজো কেউ করবে না। ওই জন্য মা মনসা বাধ্য করেছিলেন চাঁদকে পূজা করতে। সেই যে সংঘর্ষ, সেই সংঘর্ষে তিনি পথের ভিখারি হয়ে গিয়েছিলেন, আবার কিভাবে তার জীবনে উন্নতি হয়েছিল। তো এই যে এর মধ্যে দিয়ে বিবেকের চেতনা, মর্যাদা বোধ প্রভৃতি ফুটে উঠেছে। আমাদের যাত্রা, ছোটবেলায় আপনারা যাত্রা দেখেছেন কিনা জানি না, যাত্রা দলে একজন বিবেক থাকতেন। যখনই এক একটা অনুষ্ঠান সিন হতো, তারপরে মাঝে ডায়াসে উঠে আসতেন বিবেক। বিবেক তিনি মানুষকে তার যে অন্যায় করো না, ভালো কাজ করো, ভালো কাজ করলে তোমার পরিণতি ভালো হবে, এই বিষয়ে খুব সুন্দর গান বাজতেন তারা। তো আর নাটকে যে অভিনেতারা, তারা মুখোশ পরে তারা কিন্তু অভিনয় করতেন। এই দেখুন নাটক মঞ্চস্থ হয়েছে, এই যে মুখোশগুলো,
আর এই তিনজন বিখ্যাত নাট্যকারের মধ্যে স্কাইলাস, সোফোক্লিস, ইউরিপিডিস। এদের নাটকের মধ্যে স্কাইলাসের প্রমিথিউস বাউন্ড, প্রমিথিউস আনবাউন্ড, এবার সোফোক্লিসের রাজা ইডিপাস, ইডিপাস টাইরান্নাস, এবং ইউরিপিডিসের হেকুবা, অরিস্টেস, মিডিয়া প্রভৃতি। তাদের একটা ইমেজ আমি তুলে ধরেছি। আর হাস্যরসাত্মকের মধ্যে আমরা নাট্যকার অ্যারিস্টোফেনিসের নাম পাচ্ছি। তার দুটি বিখ্যাত নাটক দি ব্যাবিলোনিয়াস ও দি নাইট। আর বিজ্ঞান এতক্ষণ তো আমরা লিটারেচারের কথা বললাম, বিজ্ঞানের ক্ষেত্রেও একটা অনুসন্ধিৎসা দেখতে পাচ্ছি। তার মধ্যে এই যে পর্যবেক্ষণ, পর্যবেক্ষণ যে সব বিজ্ঞানীদের, এটা কিন্তু গ্রিক বিজ্ঞানকে, শুধু গ্রিক বিজ্ঞানকে এগিয়ে নিয়ে গেছে তাই নয়, সমগ্র পৃথিবীর বিজ্ঞান জগতের ক্ষেত্রে এটা একটা মূল প্রেরণা। এদের মধ্যে ডেমোক্রিটাস, পিথাগোরাস, আর্কিমেডিস। এই পিথাগোরাস, আর্কিমেডিসের নাম তো আমরা সবাই জানি। এছাড়া ইউক্লিড, হিপোক্রেটাস, গ্যালেন প্রভৃতির নাম বিশেষ উল্লেখযোগ্য। ডেমোক্রিটাস কি বলেছিলেন যে কোনো একটা বস্তুকে সহজে বিভক্ত করা যায় না, যেটা মূল বস্তু। এটারও বিজ্ঞানের একটা বেসিক একটা থিওরি এর মধ্যে লুকিয়ে আছে। পিথাগোরাস তিনি জ্যামিতি বিষয়ে অনেক তথ্য দিয়ে গেছেন। একইভাবে ইউক্লিডের নামও জ্যামিতির ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আর আর্কিমিডিস যেই সমস্ত ভৌত বিজ্ঞানের সূত্র দিয়ে গেছেন, তার জন্য তিনি আজও অমর হয়ে রয়েছেন। দেখুন আর্কিমিডিস এবং পিথাগোরাসের চিত্র আমি তুলে ধরেছি। আর কি হিপোক্রেটাস ও গ্যালেন, তাদের থিওরিকে বলা হয় হিউমারাল থিওরি অফ ডিজিজ। এটা তো আজকাল ভীষণভাবে মেন্টাল হাইজিনের একটা পার্ট, যে মানুষের মনের যে কষ্ট, বৈকল্য, তা কিন্তু তার শারীরিক রোগের কারণ হয়। আর অ্যারিস্টটলের যে থিওরি অফ ফলিং অবজেক্টিভিটি দেখছি, যে যত যে ওজনদার জিনিস হবে সেটা তত দ্রুত ওপর থেকে নিচে পড়বে। দেখুন আমরা দিয়েছি হিপোক্রেটাস ও গ্যালেনের ছবি। আর চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু অ্যারিস্টটল একইভাবে তিনি ফিলোসফার ছিলেন, আরেকভাবে তিনি বিজ্ঞান, চিকিৎসা বিদ্যা সব ক্ষেত্রে তার একটা নাম তিনি রেখে গেছেন। হেরোফিলাস, ইরাসিস্ট্রেটাস, হিপোক্রেটাস প্রভৃতি। অ্যারিস্টটলের রচনা থেকে আমরা অনেক জীবের, প্রায় 540টি জীবের আমরা নাম পাচ্ছি, তার অস্তিত্ব পাচ্ছি। তিনি প্রাণীর গঠনতন্ত্রের উপরে অনেক তত্ত্ব রেখে গেছেন। দেখুন এই যে অ্যারিস্টটল, হেরোফিলাস, ইরাসিস্ট্রেটাসের ছবি আমরা কিভাবে, দেখুন এখানে যে চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে যে তারা কি করতেন সে একটা চিত্র আমি তুলে ধরেছি। আর কি হেরোফিলাস মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র, মানব চক্ষু নিয়ে গবেষণা করেছিলেন, এবং যে আর্টারি, যে ধমনীর কত গুরুত্ব আছে হৃদযন্ত্রের ক্ষেত্রে। ভালভ, অ্যারিসিস্ট্রেটাস তিনি বা এরাসিস্ট্রেটাস তিনি আমাদের হৃদযন্ত্রের ভালভের ক্রিয়ার উপরে গুরুত্ব দিয়েছিলেন। আর হিপোক্রেটাস তিনি কতগুলো লক্ষণ দেখে কি করে রোগ নির্ণয় করা যায়, যেটা আয়ুর্বেদিক যে বিভিন্ন যারা আগেকার দিনের ছিলেন যে ডক্টররা, তারা কিন্তু এই রোগ লক্ষণ দেখে তারা রোগ নির্ণয় করতেন। এবং তিনি কি বলেছিলেন, এই যে হিপোক্রেটাস, আর আমরা দেখতে পাচ্ছি এরাসিস্ট্রেটাস তিনি ভালভের কথা বললেন, হেরোফিলাস ধমনীর কথা বললেন, আর এই হিপোক্রেটাস তিনি কি বলছেন, যে আমাদের পিত্ত এবং শ্লেষ্মা, রক্ত প্রভৃতি আমাদের শরীরকে কি করে পরিচালনা করে, এর উপরে তিনি বিশদ ব্যাখ্যা করেছেন। দর্শনের ক্ষেত্রে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটলের নাম উল্লেখযোগ্য। সক্রেটিসের যে তিনি গণতন্ত্রের যে সমালোচক ছিলেন, এবং তিনি তার এই থিওরির জন্য তিনি জ্ঞানকে সর্বাধিক গুরুত্ব দিতেন। তার সঙ্গে শাসক দলের একটা মনোমালিন্য হয়, তার জন্য তিনি হেমলকে তিনি মৃত্যুবরণ করেছিলেন, তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তাকে।
আর প্লেটো তিনি সক্রেটিসের শিষ্য ছিলেন। তার রচনা ডায়ালগস, ইউটোপিয়া, দি রিপাবলিক, স্টেটসম্যান, এখানে তিনি ন্যায় বিচারের যে একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ন্যায় বিচার, আইনের যে অধিকার এবং মানুষের শ্রম বিভাজন নীতি, সমাজের যে ন্যায় নীতি প্রভৃতির উপরে অনেক কথা বলে গেছেন। আর অ্যারিস্টটলের পলিটিক্স গ্রন্থে তিনি তৎকালীন সংবিধানগুলোর যে বিশ্লেষণ করেছেন এবং সরকার যাতে সংবিধান অনুসারে শাসনতন্ত্র পরিচালনা করেন সেই বিষয়ে তিনি গুরুত্ব দিয়েছিলেন। তাছাড়া তিনি আইনের প্রাধান্য, অর্থাৎ কেউ আইনের ঊর্ধ্বে নয়, এই কথা তিনি বলে গেছেন। রাজতন্ত্র, অভিজাততন্ত্র এবং সংবিধান সম্মত সরকারের কথাই তিনি পলিটিতে তার স্তুতি করেছেন। আর হেরোডোটাস এবং থুকিডিডিসের নাম ইতিহাসের ক্ষেত্রে অমর হয়ে রয়েছে। হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়, অর্থাৎ তার রচিত গ্রন্থ হিস্টোরিয়া, এই হিস্টোরিয়া শব্দ থেকে হিস্ট্রির উৎপত্তি হয়েছে। তার রচিত হিস্ট্রি গ্রন্থটির থেকে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক তথ্য জানা যায়। গ্রিক ও পারসিকদের যুদ্ধ যেটা 419 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল সে বিষয়ে জানা যায়। তাছাড়া ম্যারাথন, থার্মোপোলি, সালামিসের যুদ্ধক্ষেত্রের বর্ণনাও তিনি প্রাণবন্ত করে তুলেছেন। আর থুকিডিডিসের থেকে আমরা পেলোপনেশীয় যুদ্ধ যেটা অ্যাথেন্স ও স্পার্টার মধ্যে শুরু হয়েছিল 431 খ্রিস্টপূর্বাব্দে সে বিষয়ে আমরা জানতে পারি। আর পাশাপাশি এর পরে আসছে স্থাপত্য ভাস্কর্যের কথা। এই সম্পর্কে কিছুটা আমি আগে উল্লেখ করেছি। ভিজুয়াল আর্ট, অর্থাৎ যার মধ্যে যে আর্টিস্ট তার সৃজনশীলতার পরিচয় রেখে গেছেন তাকেই বলা হচ্ছে ভিজুয়াল আর্ট। যে জল রং দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা, যে প্রাসাদের গাত্রে জল রং দিয়ে অঙ্কিত চিত্র, এবং তার পাশাপাশি স্থাপত্য শৈলী এবং ব্রোঞ্জ এবং লৌহ আকরিককে কি করে গলানো যায় তার প্রযুক্তি, এই সব কিছুই ওই চিত্রের মধ্যে দিয়ে সুন্দরভাবে, অর্থাৎ দৈনন্দিন জীবন, এর থেকে ইতিহাসের অনেক উপাদান পাওয়া যায়। তাহলে এর একটা যেমন ইঞ্জিনিয়ারিং বা বৈজ্ঞানিক গুরুত্ব আছে, তার স্থাপত্য ভাস্কর্যের ক্ষেত্রে গুরুত্ব আছে, প্লাস চিত্রকলার ক্ষেত্রেও তার একটা গুরুত্ব রয়েছে। এই দেখুন কিভাবে জল রং দিয়ে কি সুন্দর ভিজুয়াল আর্ট ফুটিয়ে তোলা হয়েছে। এবং আর কি আমরা মিনুয়ান সম্পর্কে আগে পড়েছি, সেখানে আমরা কি দেখছি যে এলিট পিপলদের কথা বলা হয়েছে, যেমন মহিলারা কুস্তি করছে, ধনীদের যে রমণীরা তারা জলপাই কাননে নৃত্য উপভোগ করছে, এই বিষয়গুলি। তাছাড়া ভল্ট অনুশীলন করছে, অর্থাৎ কি করে এক জায়গা থেকে আরেক জায়গায় ডিগবাজি খেতে হয় সেই যে সেটা ভল্ট অনুশীলন করছে। দেখুন এটাও একটা সেই ধনী রমণীদের একটা সেই ফ্রেস্কো তুলে ধরা হয়েছে। আর মাইসোনিয়ান যুগের কি ইম্পর্টেন্স ছিল? মৃৎশিল্প, সে পাত্রের গায়ে সুন্দর করে মানুষ ও পশুর চিত্র ফুটিয়ে তোলা হতো এবং তার একটা দেখুন কতগুলো জ্যামিতিক আকৃতি রয়েছে। এই যে আমাদের সামনে লক্ষ্মী পুজো আসছে, ছাঁচের সন্দেশ বানানো হয়, তারও কিন্তু একটা জিওমেট্রিক্যাল একটা দিক রয়েছে। বা এই যে আমরা আলপনা দিই তারও কিন্তু কতগুলো জিওমেট্রিক্যাল একটা দিক রয়েছে। তো এখানেও একটা জিওমেট্রিক্যাল বা জ্যামিতিক রূপ কিন্তু এই অঙ্কনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আর ক্লাসিক্যাল যুগেও সেই মৃৎপাত্রের বিশেষ গুরুত্ব রয়েছে। সেখানে দেখুন মৃৎপাত্রের মধ্যে কতগুলো দৈনন্দিন জীবনযাত্রা ফুটে উঠেছে, যেমন জলপাই সংগ্রহ করছে, হপলাইটরা যুদ্ধযাত্রা করছে ইত্যাদি অনেক ছবি। তাছাড়া কিছু কিছু কিম্ভূত কিমাকার জীবজন্তুর ছবিও সেখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর ক্লাসিক্যাল গ্রিসে পোড়া মাটির যে পাত্র বিশেষ উল্লেখযোগ্য ছিল, সেখানে দেখুন তুলির টানে, রেখার টানে
সেখানে নানান রকমের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এবং তাকে কালো রং দিয়ে ভরাট করা হয়েছে। এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। আর ভাস্কর্যের ক্ষেত্রে মনুষ্য দেহ বা পুরুষ দেবতার মূর্তি তৈরি কিন্তু বিরাট একটা গুরুত্বপূর্ণ। এখানে একটু বিষয় আমি বলতে চাই যে ভাস্কর্য তখনই প্রাণবন্ত হয় যখন ভাস্করের মানুষের দেহের অ্যানাটমি সম্পর্কে তার জ্ঞান থাকে। যে হাসলে পরে যে মানুষের মুখে কিরম ভাঁজ পড়ে বা ঠোঁটটা কতখানি প্রসারিত হয় বা আমাদের যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলির যে ভাঁজগুলি, আমাদের কাপড়ের যে ভাঁজগুলি, সেগুলো জানতে গেলে কিন্তু একই সঙ্গে জিওমেট্রিক জ্ঞানের দরকার প্লাস অ্যানাটমির, অর্থাৎ আমাদের শরীরের কোথায় আমাদের এই কোথায় কি ভাঁজ রয়েছে। বিশেষ করে পুরুষদের শরীরে তাদের হাতে যারা দেখুন যারা কুস্তি করে বা যারা জিম করে তাদের যে শরীরের মাসেল গুলো কিভাবে প্রস্ফুটিত হয়েছে, কিভাবে ফুটে উঠেছে সেটা জানতে গেলে কিন্তু অ্যানাটমি একটা এবং কোথায় কোন নার্ভ গুলো রয়েছে, কোন পেশি রয়েছে সেগুলো কিন্তু জানতে হবে। দেখুন কিভাবে এখানে ভাস্কর এই যে হিউম্যান বডির পেশিকে ফুটিয়ে তুলেছেন এবং চুলগুলো যে হেয়ার স্টাইলটা কতখানি কোঁকড়ানো সেই বিষয়টি, হাতটা কতখানি আঙ্গুলগুলি হাতের যে ফিঙ্গার সেই ফিঙ্গারগুলি কতখানি প্রসারিত হলে এই যে ডিস্কটা সেটা ধরা যাবে, এই বিষয়গুলি না জানলে কিন্তু ভাস্কর্যটা কিরকম হবে, পুতুলের মতো। বহু জায়গায় এরকম ভাস্কর্য আমরা দেখতে পাই, সেখানে যার ভাস্কর্যটা তৈরি হয়েছে তার রূপ আমরা সেখানে না দেখতে পেয়ে মনে হয় যেন একটা পুতুল দাঁড়িয়ে রয়েছে। তার কারণ কি, অ্যানাটমি সম্পর্কে জিওমেট্রিক নলেজ সম্পর্কে সেই ভাস্কর কিন্তু অন্ধকারে রয়েছে। তা যেটা আমরা গ্রিসে কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি। আরেকটা কি, একটা 3 ডাইমেনশনাল একটা ইমপ্রেশন, যেন মনে হচ্ছে যে যেদিক থেকেই দেখো যেন মনে হচ্ছে যে সেটার একটা ভিন্ন একটা মাত্রা আমরা সেখানে দেখতে পাচ্ছি। আর মনে হচ্ছে যেন এটা যেন যেখানে তৈরি করা হচ্ছে, এই যে দেখুন প্রাসাদের গায়ে বা মন্দিরের গাত্রে যে ভাস্কর্যটা তৈরি করা হচ্ছে মনে হচ্ছে সেটা যেন বেরিয়ে আসছে, সেটা যেন বাইরে ফুটে উঠেছে, এই রকম ভাবে তৈরি করা হচ্ছে। আর মন্দিরগুলিও একটা বিশেষ নিদর্শন স্থাপত্যের ক্ষেত্রে, বৃহৎ আকার কলাম বা স্তম্ভ বিভিন্ন দেব দেবীর উদ্দেশ্যে উৎসর্গ করা হতো, যার কথা আমি আগেই বলেছি। আর মন্দির উৎসব উপলক্ষে সমাগম হতো, ভিতরে কোনো প্রবেশ করে তারা প্রার্থনা করতো না, বরং বাইরে তারা ওরাকেলের জন্য ওয়েট করতো এবং তারা বাইরে থেকে প্রেয়ার করতো। আর গ্রিসের যে কালচারের সঙ্গে খেলাধুলার একটা বিরাট সম্পর্ক ছিল। এই স্টেডিয়াম তার যে অলিম্পিক্সের যে স্টেডিয়াম বা অলিম্পিয়া স্টেডিয়াম, সেটা কিন্তু আজও তার যে প্রাচীন যে স্টেডিয়াম আজও তার নিদর্শন বহন করে। আর প্রত্যেকটা খেলাধুলার সঙ্গে ধর্মের সুগভীর সম্পর্ক ছিল এবং দেবতার উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে এক একটা গেমস তৈরি হয়েছিল। যেমন ইরিসে অলিম্পিক গেমস জিউসের উদ্দেশ্যে, ডেলফিতে অ্যাপোলোর প্রতি সম্মান প্রদর্শন করার উদ্দেশ্যে পিথিয়ান গেমস, অ্যাথেনার উদ্দেশ্যে করিন্থে ইস্তেমিয়ান গেমস, আরগোলিসে নিমিয়ান গেমস প্রভৃতি অনুষ্ঠিত হতো। অনেক রকমের অনুষ্ঠান, 200 গজের দৌড়, 1.5 মাইল দীর্ঘ প্রতিযোগিতা, বর্মাচ্ছাদিত দৌড়, ডিসকাস থ্রো করা, বর্ষা ছোড়া, লাফানো, মল্লযুদ্ধ, দৌড়, রথ দৌড় প্রভৃতি সব এর মধ্যে ছিল। আর দৌড়, অভিলম্বন, মল্লযুদ্ধ, ডিসকাস ও বর্ষা ছোড়া, এই যে প্রতিযোগিতাগুলোকে একযোগে পেন্টাথলন প্রতিযোগিতা বলা হতো। দেখুন আমি দৌড়ের একটা ইমেজ তুলে ধরেছি। আর এখানে এই যে প্রতিযোগিতাগুলোর যে বিভিন্ন অঞ্চলের মানুষ অংশগ্রহণ করতো, তো তার মধ্যে দিয়ে গ্রিসে একটা
ঐক্য প্রতিষ্ঠিত হতো। আঞ্চলিক বিভিন্নতা থাকলেও একটা অদ্ভুত ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল সাহিত্য, শিল্প, সংস্কৃতির মধ্যে দিয়ে ভাবের আদান প্রদানের ফলে। ডিসকাস থ্রু এখানে তুলে ধরেছি। নারীর কি অবস্থান ছিল? নারীর কোনো রাজনৈতিক অধিকার ছিল না, বিরাট অংশ কৃতদাসত্ব করত। দেখুন পরিচারিকার গৃহে পরিচারিকা, তার একটা ইমেজ তুলে ধরেছি, বা কলকারখানায় বেগার শ্রমিক রূপে কাজ করত। এই নারীদের কথা, স্লেভ উইমেনদের কথা আগেও ইউনিটেও কিছুটা উল্লেখ ছিল। এবং ভালো ঘরের নারীরাও কিন্তু বাইরে বেরোতে অভ্যস্ত ছিলেন না, গৃহেই অন্তরীণ থাকতেন। আর ধর্মীয় অনুষ্ঠানেও কিন্তু তাদের গুরুত্বপূর্ণ কোনো উপস্থিতি ছিল না। সেই অর্থে আমরা কি দেখছি, পূর্ববর্তী বৈদিক যুগে যে বাড়ির কর্তার সঙ্গে কিন্তু গৃহিণীরও উপস্থিতি কিন্তু একইভাবে ছিল, যদিও পরবর্তী বৈদিক যুগে তাদের মর্যাদার অবনমন হয়, কিন্তু আমরা কিন্তু গ্রিসের ক্ষেত্রে সেখানে একটা অনুপস্থিতি বিশেষভাবে দেখা যায়। আর পূর্ণ নাগরিকের যে স্ত্রীরা, তারাও কিন্তু নাগরিকের মর্যাদাই পেতেন, তবে কিছু কিছু ক্ষেত্রে বার ছিল, তারা কিন্তু আদালতে সাক্ষ্য দান করতে যেতে পারতেন না। এবং কি যে তবে যদি কোনো সন্তানকে কেন্দ্র করে যদি কোনো রকম বিতর্ক হতো, তবে তার পিতামাতা হিসাবে তারা আদালতে যেতে পারতেন। আর সন্তান যখন বয়ঃপ্রাপ্ত হতেন তখন তিনি আদালতে যেতে পারতেন। আর পরিবারে যে নারীদের কি অবস্থান ছিল, তারা পুরুষ অভিভাবকের অধীনে ছিলেন, তাদের কোনো সম্পত্তিতে অধিকার ছিল না, ব্যক্তিগত অধিকার ছিল না, এবং পুরুষের অধীনেই তারা থাকতেন। দেখুন একটা ইমেজ, পুরুষ তাকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, এটা করো ওটা করো। পুরুষতান্ত্রিক সমাজে এটা হতেই পারে, তো পুরুষ কিন্তু সেটা যদি একটা সীমারেখা ছাড়িয়ে যায় তখনই সেটা কিন্তু তার একটা নেগেটিভিটি লক্ষ্য করা যায়। কিন্তু আমরা গ্রিসে দেখছি যে পুরুষের অধীনে তারা থাকতেন, যেটা আমরা বৈদিক যুগেও আমরা দেখেছি, যে ঘোষা, অপলা, বিশ্ববাড়া, এরকম কিছু সংখ্যক নারী কিন্তু তারা ফোরফ্রন্টে এসেছিলেন। আর সচ্ছল পরিবারের নারীরা শিক্ষাপ্রাপ্ত হতেন এবং তারা সূচি শিল্প শিখতেন, উলের পোশাক তৈরি করতেন, কিন্তু তার সঙ্গে কিন্তু কমার্শিয়াল কোনো সম্পর্ক ছিল না। তারা পরিবারের জন্য উল বুনতেন, পরিবারের জন্য এমব্রয়ডারি করতেন। এছাড়া সমাজে আরেক শ্রেণীর নারী ছিলেন, তাদের বারবনিতা বলা হচ্ছে। তো বারবনিতার অস্তিত্ব তো আদিম যুগ থেকেই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানেও গ্রিসে একটা ডিস্টিংশন আমরা দেখতে পাচ্ছি, যে যারা একটু সচ্ছল বারবনিতা ছিল তাদের সঙ্গে যে সাধারণ বারবনিতা, বা যারা যে সকল বারবনিতার এলিট ক্লাস বা সমাজের উচ্চ শ্রেণীর মধ্যে ওঠা বসা ছিল, যাতায়াত ছিল, তাদের একটা মর্যাদা কিন্তু সমাজে ছিল, যেটা সাধারণ বারবনিতাদের ছিল না। মূল্যায়ন আমরা কি করব, যেটা আমরা আলোচনার প্রথমেও বলেছি, যে কোথায় যেন এখানে যে কতগুলি বিষয় যেটা আমাদের সামনে উঠেছে না, আমরা সব দিকেই দেখতে পাচ্ছি তার স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলার বিকাশ হচ্ছে, তার লিটারেচারের বিকাশ হচ্ছে, রিলিজিয়ানের ক্ষেত্রে আমরা দেব দেবীর আমরা উপস্থিতি দেখছি, কিন্তু পাশাপাশি নারীর যে মর্যাদা সেইটা কিন্তু সেভাবে বিকশিত হয়নি। এবং যে নারী কৃতদাস, সেই নারী কৃতদাসের যে জীবন সেটিও কিন্তু বেদনাদায়ক, এবং সাধারণ মানুষের জীবনযাত্রা কিন্তু খুব কমই ফুটে উঠেছে। বেশিরভাগই কিন্তু সমাজের উচ্চ শ্রেণীর মানুষের কথাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সামগ্রিকভাবে যদি আমরা আলোচনা করি তবে আমরা কি দেখব, যে এই মিনওয়ান সংস্কৃতি থেকে আমরা পরবর্তী সংস্কৃতিতে
যার অনবদ্য সাংস্কৃতিক ঐতিহ্য ফুটে উঠেছে এবং এই সংস্কৃতিকে কেন্দ্র করে বিভিন্নতার মধ্যেও একটা ঐক্য আমরা গ্রিক সংস্কৃতিতে দেখতে পাই, যা রাজনীতিকেও প্রভাবিত করেছিল। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আশা করি এই সাংস্কৃতিক ঐতিহ্য কথাটার মধ্য দিয়ে তার ট্র্যাডিশন, তার পুরনোকে নতুন ভাবে জানা, এই শব্দটার কিন্তু অনেক গভীর একটা আবেদন রয়েছে। অর্থাৎ আমরা যখন নতুন কিছু শিখবো, আমরা পুরনোকে ভুলে যাব না, কারণ পুরনোর মধ্যেই কিন্তু নতুনকে জানার তার একটা ভিত্তি লুকিয়ে থাকে। আজকে যে সমাজ, যে সংস্কৃতি তার রুটকে ভুলে যায়, তার মূলকে ভুলে যায়, সেই সংস্কৃতি কিন্তু অচিরেই হারিয়ে যায়। যেটা গ্রিক সংস্কৃতির ক্ষেত্রে সেটা একেবারেই ছিল না, সেই জন্য গ্রিক সংস্কৃতি এত উন্নতি করেছিল বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।